অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না। এর খবর আন্তর্জাতিক মহলকে কার্যত চমকে দিয়েছে। তা হলো বাংলাদেশ নাকি কার্যত ভারতের সীমান্তে তুরস্কের একটি ড্রোন ইনস্টল করে দিয়েছে। অর্থাৎ যে ধরনের ড্রোন তারা ভারতের সীমান্তবর্তী এলাকায় ওড়ানোর চেষ্টা করছে, সেই ড্রোন কিন্তু নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে ভারতের যে সীমান্তে আমরা আধুনিক যুদ্ধ কৌশলের অন্যতম একটা যুদ্ধাস্ত্র তুর্কি বাইরাক্তার TB2 এই নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমরা ভারতের সীমান্তে উড়াচ্ছি। বাংলাদেশের আকাশ সময় একটা ড্রোন উড়াইছি, তাতে তাদের কাপাকাপি শুরু হয়ে গেছে। যদি আমাদের কাছে কয়েকটা মিসাইল থাকতো তাহলে কি অবস্থা দাদাদের চিন্তা করেন। হ্যাঁ, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা RSS হচ্ছে ভারতের উগ্রপন্থীদের একটা সংগঠন RSS। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভিডিওর কিছু শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে ভারত ইউনুসের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হলো, কারণ বাংলাদেশ ইতিমধ্যে সীমান্তে ব্যবস্থা নিয়ে ফেলেছে, আকাশে ড্রোন উড়িয়ে দিছে। কারণ বাংলাদেশ গোপন তথ্যে খবর পেয়েছে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো সময় বাংলাদেশের সঙ্গে তারা যুদ্ধ করতে পারে, এই জন্য সীমান্তে হামলা করতে পারে ভারত, এই জন্য বাংলাদেশ ড্রোন উড়িয়ে দিচ্ছে যেন কেউ না আসতে পারে। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই ভিডিওর প্রতিবেদন থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কি আলোচনা হতে চলেছে। তো বেশি কথা বাড়াবো না, বর্তমান দেশের পরিস্থিতি অনেক উত্তপ্ত, অনেক ক্ষিপ্ত, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তো বেশি দেরি না করে আমরা বিস্তারিত মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদনমূলক ভিডিওগুলো দেখতে থাকুন। সীমান্তে আসলে কি ঘটছে? আমরা কি ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করব নাকি আমাদের দেশের গণমাধ্যমকে? তবে আপনার সিস্টেম বলছে আর কি, সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছি, যখন এই ধরনের ঘটনা ঘটে আর বিষয়টা যদি গোপনীয় হয় তখন ওই দেশের মিডিয়া বিষয়টাকে হাইড করে। তবে আমি মনে করি ভারতীয় মিডিয়ার এই দাবিটা যদি সত্যি হয়ে থাকে দেন আমি খুব খুশি হব, কারণ আমাদের কাছে যে এমন জিনিস আছে মারি আমরা জানতামই না। সবিতা বৌদি নজরে পড়ছে প্রথমে, সকালবেলা গেছিল জঙ্গলের মধ্যে, আমাকে কেন কয় এখনো টয়লেট করা হয় নাই, তো তোমার দাদা বলছে মারি জঙ্গলে কামড়া ছেড়ে আসো। তো যেই গেলাম তারপর দেখলাম আকাশের মধ্যে কি যেন উঠছে, মাইরি প্রাকৃতিক করবো নাকি আকাশের জিনিস দেখবো। তো সবিতা বৌদি দৌড়ে গেছে বাড়ির মধ্যে, যা বলতেছে শুনছো ওগো শুনছো, তো বলতেছে কি, দেখো মারি আকাশে কি উড়ে। তো পরে দাদা বাইরে আসলো, এসে দেখে একটা ড্রোন, তাও কিসের ড্রোন? তুরস্কের সেই ড্রোন, যে ড্রোন দিয়া ইতিহাস তৈরি করছে অনেক যুদ্ধ। দর্শক, বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে ভারতের যে সীমান্তে আমরা আধুনিক যুদ্ধ কৌশলের অন্যতম একটা যুদ্ধাস্ত্র তুর্কি বাইরাক্তার TB2 এই নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমরা ভারতের সীমান্তে উড়াচ্ছি। ভারতের ম্যাক্সিমাম গণমাধ্যম, যাদেরকে বলা হয়ে থাকে গুজব মিডিয়া, তবে আজকে আমরা বিশ্বাস করতে চাই ভারতের এই খবরটা সত্য, বাট আমাদের বাংলাদেশ থেকে অলরেডি একটা কাউন্টার নিউজ চলে আসছে। আচ্ছা, ঘটনা হচ্ছে বাইরাক্টার TB2 ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ, যার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। দর্শক, আমরা যদি দেখি এটা সম্পর্কে ভারতীয় মিডিয়া প্রথমে হচ্ছে কি আপনার বাইরাক্টার TB2 এর টোটালি একটা পোস্টমর্টেম রিপোর্ট আনছে আর কি, মানে এটাতে কি করা যায়। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যারা আমার নিয়মিত নিউজগুলো দেখেন নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা। তো যা ইতিহাসে নাগার্নো কারাবাখ যুদ্ধ নামে পরিচিত। আর্মেনিয়ার হাতে সেই আমলে ছিল রুশ T-20 ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং রকেট। তা সত্ত্বেও আজারবাইজানের হাতে ছিল তুর্কির এই বাইরাক্টার TB2 ড্রোন, যা দিয়ে আপনার শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন করেছিল সেই যুদ্ধে। আর সেই দুর্ধর্ষ চালকবিহীন ড্রোনে বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে। সন্দেহ দেখা দিয়েছে যে বাংলাদেশ কি ভারত দখল করতে চায়। ভারতীয় মিডিয়ার নিউজের সিস্টেম দেখছেন, মানে বুঝছে না, রিপোর্টার মানে নতুন। তো বলছে যে নয়াদিল্লির সঙ্গে সংঘাতের মধ্যে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিপজ্জনক খেলা শুরু করেছে। তুরস্ক থেকে কেনা এই ড্রোন সীমান্তে মোতায়েন করেছে। তুরস্কের এই গুপ্তচর ড্রোন নজর রাখছে ভারতীয় সীমান্তে, আর এতে মাইরি বিপদে পড়েছে সবিতা বৌদিরা, এমনকি অনেক বৌদিরা যারা প্রাকৃতিক কম্য ওই জঙ্গলে শেষ করার জন্য যায়। আচ্ছা, বাংলাদেশের এই পদক্ষেপের পর ভারত সতর্ক হয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে। যদিও ভারতের মিডিয়ার একটা তথ্য কিন্তু সত্য, যদিও আমাদের দেশের মিডিয়া আবার এটা প্রচার করছে না, যে 35,000 সোলজার্স, 35,000 ভারতীয় সেনা তারা অতিরিক্ত মোতায়েন করছে বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে। যদিও আমাদের মিডিয়া কিন্তু এটা নিয়ে নিউজ করে নাই। আমরা দেখছি আমাদের মিডিয়া বলছে যে সীমান্তে BSF এর উপস্থিতি বাড়িয়েছে আপনার কি বলা হয় যে ভারতের। এখন ইন্ডিয়া টুডের মতন একটা নামি দামি বা ইন্টারন্যাশনালি যাদের একটা প্রথিত যশা সংবাদপত্রই বলা হয়,
তারা বলছে যে সেনাবাহিনী সীমান্তের কাছে বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েনের খবর নিশ্চিত করেছে। মানে ভারতীয় সেনারা বলছে যে ইয়েস, বাংলাদেশ ডিড ইট। তুরস্কের TB2 ড্রোন গুপ্তচর বৃত্তির পাশাপাশি ছোটখাটো অভিযানও চালাতে সক্ষম। এই ড্রোনগুলি বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা, নজরদারি এবং চরবৃত্তির জন্য পরিচালনা করে। ভারতের একেবারে কানের পাশে এই ধরনের উন্নত ড্রোন মোতায়েন করার কৌশলগত গুরুত্বকেও হালকাভাবে নিচ্ছে না নয়াদিল্লি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশকে আপনার TB2 ড্রোন মোতায়েনের বিষয়ে সতর্ক করেছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতীয় বাহিনী পাল্টা হিসাবে ইসরায়েল থেকে কেনা হেরন টিপির মতন ড্রোন মোতায়েন করার কথা বিবেচনা করছে। এর পাশাপাশি বাংলাদেশি ড্রোন রোধী বিরোধী অভিযান, মানে ড্রোন দেখলে সেটাকে আকাশে পারাস করে দেবে, তো এরকম অভিযান জোরদার করারও বিকল্প ভাবছে। এখন বলা হচ্ছে যে ভারতের কাছে এই মুহূর্তে অবশ্যই ভারতের কাছে অনেক ধরনের মেশিনারিজ আছে, কিন্তু এই ঘটনা আসার পর আমাদের বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ দাবি করছে যে এই অভিযোগটা ভিত্তিহীন। প্যার কিয়া তো ডানা কিয়া সাহাব, হ্যাঁ, মানে আমি বুঝি না, বাংলাদেশ যদি অরিজিনালি মোতায়েন করে থাকে তো বলো, বাড়ি বাঙালি খুশি হবে। যদি পয়সার সংকটে আমরা বিদেশ থেকে আরও কিছু পড়াবো। এখন আমাদের বাংলাদেশ থেকে বিষয়টাকে গুজব, এবং কি আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছে যে বিষয়টা নিয়ে গুজব, বাংলাদেশ এরকম করায় নাই। যাও একটু মন টন ভালো হইতে নিছিল, তো বাংলাদেশের এই কাউন্টার নিউজ দেখা মনটাই খারাপ হয়ে গেল। তবে আমার ধারণা আর কি, আমি চাই আমার ধারণা সত্যি হোক। মাঝে মাঝে মুসলিম ভাইয়ের বউকে হইতে পারে, বুঝছো, সব কথা সামনে কম যে না, হ্যাঁ, তো এরকম হইলেও হইতে পারে যে হয়তো বা ভারতের সাথে যে উত্তেজনাকর পরিস্থিতি, গোপনে একটা চুকি দিয়ে চাইতে গেছিল আর কি, যে আসলে কি চলছে সীমান্তের ওই পারে। বাট হয়তো বা ভারতীয় মিডিয়ার নজরে পড়ছে বা সামো সেনাবাহিনীর নজরে পড়ছে, এরপর আমরা হয়তো কোথাও না কোথাও মানে বিষয়টা নিয়ে অস্বীকার করছি। বাট আমার মনে হয় যদি আমাদের কাছে না থাকে, তাহলে ডক্টর ইউনূসের উচিত এরকম কি বলা হয় যে বাইরেক্টার TB2 ড্রোন, এরপরে যদি কোনো ভার্সন থাকে তুর্কির হাতে কিনেন, আপনি টাকা লাগলে প্রবাসীরা দিবে। টাকা যদি শর্ট হয় বাংলাদেশে, মনে হয় যে এরকম 2-4-5 হাজার ড্রোন ভারত সীমান্ত উড়ানোর জন্য $2-1 মিলিয়ন দরকার, আমরা দিয়া দেব ইনশাল্লাহ। খালি আওয়াজ দিবেন, বাট জিনিস চাই, লাগবে। চারিদিকে শত্রু। মিয়ানমার দেখেন টেকনাফের মধ্যে কাঁপায়, হ্যাঁ, আমরা কই সমস্যা নাই, ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং প্রযুক্তি দিয়ে আমরা বিল্ডিং তৈরি করছি। বাট এগুলো মেরুদণ্ডহীন একটা অবস্থান আমাদের। আমরা সবসময় সংযমের পথে হাঁটি। আমাদেরকে কিলাইলো আমরা বলি থাক, বুঝছে না, নতুন বলে আমরা কিন্তু সাইরা দিই। ওয়াজও কিন্তু এই লেভেলে বের হয় আমাদের দেশে, দেখছেন। কিন্তু এইভাবে যদি অলওয়েজ আমরা চলি, যে ধরেন আমাদের টেকনাফের মধ্যে মর্টার শেল আইসা পড়তেছে, ভারতের থেকে এইসব ঘটনা হচ্ছে, আর আমরা ভাবি যে না, আমরা কারোর সাথে শত্রুতা না, আমরা সবার সাথে বন্ধুত্ব। তো আওয়ামী লীগ সরকার তো এটাই করছিল। আবার জামাত দেখেন ক্ষমতায় আসার আগে আওয়াজ দিতেছে না না, আমরাও কারোর সাথে শত্রুতা না, সবার সাথে মিত্রতা। বিএনপিও একই সুরে গলায় কথা বলে। তাহলে এই দেশে কোন সেই রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বলবে আমার সীমান্তে একটা মর্টার শেল তো দূরের কথা, তোমাদের বোমার যদি একটা স্প্লিন্টার ওই দেশের জমিনে পড়ে, তাহলে আমাদের এখানে আমরা 3টা ফুটাইয়া তোমাদের এখানে পাঠাই দিব। সামটাইমস আই কন্ট্যাক্টে কথা বলা জরুরি। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশ থেকে প্রতি বছর যেই পরিমাণ টাকা পয়সা লুটপাট হয়, কানাডাতে যেই পরিমাণ বেগমপাড়াতে বাড়িঘর তৈরি হয়, এর যদি ধরেন 3-এর 1 একটা সরকার 5 বছর ক্ষমতায় থাকাকালীন এই 53 বছরের ইতিহাস যেটা সাক্ষী দিয়েছে, যেই পরিমাণ লুট করছে বাংলারে, এর 3-এর 1 যদি বাংলাদেশের সামরিক খাতে আসলে ব্যবহৃত হতো, তাহলে মিয়ানমার একটা ফুটানোর পর আমরা 3টা ফুটাইতাম। প্রয়োজনে বিয়া শাদির ভিতরে ফুটাইতাম, যে সীমান্তে বিয়া শাদী হলে এরকম মর্টার শেল ফ্রি এনজয়। জাস্ট প্রতিবেশীদেরকে আওয়াজ দাও যে আমরা এখনো সজাগ আছি। আমরা চাই যে ধরেন এরকম একটা অবস্থান বাংলাদেশ সামরিক বাহিনীর হোক। আমরা সবসময় আপোষ না সংগ্রাম, রাজপথে ডায়লগ দিয়া সীমান্তে যায় আপোষ আস্তে করে বলি, আবার যেন মিডিয়া না শোনে। তো এগুলা থেকে বের হয়ে আইসা বাংলাদেশের মেরুদণ্ডটা আরেকটু শক্ত করা দরকার, সামরিক খাতে আরও বিনিয়োগ করা দরকার। আজকের দিনে আপনি উন্নত বিশ্বের দিকে যদি তাকান, রাশিয়ার সামরিক বাজেট দেখছেন $126 বিলিয়ন। মোট রাষ্ট্রীয় বাজেটের 3-এর 1 প্রতিরক্ষা খাতে, যার কারণে পুতিনদের সবাই কেউ আব্বা ডাকে, কেউ পর্দাদা ডাকে, হ্যাঁ, কেউ তারে ডন ডাকে। বাট জিনিসটা তো মজার, হ্যাঁ। তা আমরাও চাই আমাদের দেশে কারোর সাথে আমরা ইচ্ছা করে লাগবো না, বাট আমাদের সামরিক খাতকে শক্তিশালী করা দরকার। বাংলাদেশের আকাশ সময় একটা ড্রোন উড়াইছি, তাতে দাদাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যদি আমাদের কাছে কয়েকটা মিসাইল থাকতো, তাহলে কি অবস্থা দাদাদের চিন্তা করেন, হ্যাঁ। শুধু একটা ড্রোন উড়াইছি, আমাদের কাছে ড্রোন তো বেশি নাই, মাত্র 6টা ড্রোন আছে। তুরস্ক থেকে 6টা ড্রোন আনা হয়েছে, মাত্র 6টা ড্রোন আছে। তো দেখি দাদা বাবুরা একটু মাতামাতি বেশি শুরু করছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো পরামর্শ দিচ্ছে যে শিলিগুড়ি করিডোরের কাছে একটা ড্রোন উড়াও, ঠিক আছে। তো ড্রোনটা উড়াইছে। এই ড্রোন উড়ানোর জন্য আমাদের আকাশ সীমা আমরা ড্রোন উড়াই, যুদ্ধ বিমান উড়াই, সেটা আমাদের ব্যাপার। এটা নিয়েও ইন্ডিয়া লেখালেখি শুরু করছে, চিন্তা করছেন। এটা নিয়েও ইন্ডিয়া লেখালেখি শুরু করছে যে বাংলাদেশ আকাশ সীমায় ড্রোন উড়াইছে। আমাদের কথা হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের সেফটির জন্য আমরা পাকিস্তান থেকে মিসাইল কিনি,
আমরা মিসাইল সিটি করি, সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আমরা কোন বিমানবন্দর চালু করব, কোনটা করব না, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা তো তোমাদের আকাশ সীমা বা তোমাদের মানে ভূমি ব্যবহার করতেছি না, আমরা আমাদের ভূমি আমরা ব্যবহার করতেছি, ঠিক না? তা আমাদের ভূমি ব্যবহার করে আমরা স্বাধীনভাবে কিছু করতে পারবো না, করলেও তোমরা সমালোচনা শুরু করবা, এটা তো হইতে পারে না। তোমরা আমাদের সীমানায় যা মন চায় তাই করো, আমরা কি কোনো প্রতিবাদ করি? আমরা তো কোনো প্রতিবাদ করি না, আমরা তো চুপ থাকি। যে তোমাদের অধিকার, তোমরা তোমাদের সীমানায় ড্রোন উড়াবা, তোমরা যা মন চায় তাই করবা। এই লাস্ট 15.5 বছরে তোমাদের সীমানায় অনেককেই গুলি করে মারছো, ঠিক না? অনেককেই গুলি করে মারছো লাস্ট 15.5 বছরে। এখন তোমরা সংখ্যালঘু ইস্যু দেখায় বাংলাদেশ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ট্রাই করতেছো। এই যে শেখ হাসিনা যে জুলাই আগস্টে অনেক হিন্দু ভাই বোনদেরকেও মারছে, তখন তো ইন্ডিয়ারকে একটা কথা বলতে দেখি নাই যে শেখ হাসিনা কেন সংখ্যালঘুরে গুলি করে মারতেছে। এই যারা শহীদ হয়েছে তাদের মাঝে তো অনেকে আছে হিন্দু, অনেক। কই তখন তো এটার বিরুদ্ধে কোনো কথা বলতে দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে। এখন সংখ্যালঘুরা নির্যাতিত, মেন ইস্যু শেখ হাসিনা কেন চলে গেল। শোনো দাদা বাবু, তোমরা বিপদে পড়বা, তোমাদের বিপদ আসন্ন। কেন? কারণ শেখ হাসিনা হচ্ছে কুফা। শেখ হাসিনা তোমার দেশে গেছে না, তোমার দেশে অশান্তি আসতেই থাকবে, চিন্তা করতে পারবে না। তোমার দেশে অশান্তি আসতেই থাকবে। তোমাদের যুদ্ধ লাগানোর মতো কোনো সক্ষমতা নাই, এটা আমরা খুব ভালো করেই জানি। তোমরা দিনভর চায়না সীমান্ত অপমানিত হও, পাকিস্তানের সীমান্ত অপমানিত হও, এখন বাকি আছে বাংলাদেশ, এখান থেকেও হবা, সে অপেক্ষাতেই আসো। কেবল তো একটা ড্রোন উড়াইছি, যাই হোক দেখি কয়েকটা মিসাইল পাকিস্তানের কাছ থেকে আনা যায় কিনা। ভয় পাবা না দাদা, তোমরা তো কেবল বলতেছো যে একটা মিসাইল সিটি করবে, মানে অনেক কথাই বলতেছো, বাংলাদেশের চারপাশ ঘিরে রাখছো হ্যান ত্যান। এখন তোমরা চারপাশ ঘিরে রাখছো বাংলাদেশের সৈন্য দিয়ে, আমাদের সেফটি লাগবে না? তো আমরা দেখি দাদা পাকিস্তানের কাছ থেকে, আমাদের বড় ভাই, তাদের কাছ থেকে কয়েকটা মিসাইল আনা যায় নাকি। যাই হোক, এনে তোমাদের চারপাশে তাক করে বসে থাকবানি, ঠিক আছে? আমরা তো ছোট, দেখি। আমাদের উচিত ছিল এই 53 বছরে কয়েকটা পারমাণবিক বোমা মানে রাখার দরকার ছিল আমাদের। সেটা তো আমাদের হয় নাই একটা কারণেই, ইন্ডিয়া হইতে দেয় নাই। কারণ এগুলা তো ইন্ডিয়ার জন্য হুমকি। কারণ যুদ্ধ যদি কখনো হয় আমাদের ইন্ডিয়ার সাথেই হবে, কিন্তু এইগুলো রাখা উচিত ছিল যাতে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে ছোটা ঘোরাইতে না পারে। এটা হচ্ছে বড় ভুল। এই আর ভুল আমরা করব না, এটা মনে করো না, আর ভুল করব না। দেখি অতি দ্রুতই পাকিস্তানের কাছ থেকে কয়েকটা মিসাইল আনা যায় কিনা। দাদা ড্রোন কিন্তু 6টা আছে, কেবল একটা উড়াইছি, প্রয়োজন হয় আরো 20-30টা আনা হবে, সমস্যা নেই, তো ভয় পাওয়ার কিছু নাই। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা আরএসএস এর। আরএসএস হচ্ছে ভারতের উগ্রপন্থীদের একটা সংগঠন। আরএসএস সবাই জানে যে এটা উগ্রপন্থীদের একটি বড় সংগঠন হচ্ছে আরএসএস। সেই আরএসএস ভারতে যে দিল্লিতে বাংলাদেশ মিশন আছে সেই মিশন অভিমুখে তারা পদযাত্রা করবে। তার মানে হচ্ছে যে তাদের উগ্রতা কমছে না এবং বাংলাদেশ বিরোধী যে প্রচারণা সেগুলি সমান তালে তারা চালিয়ে যাচ্ছে। তারই একটি অংশ হচ্ছে এই ঘটনা। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধু ভারত সরকার না, আওয়ামী লীগেরও খেলাধুলা আছে। আওয়ামী লীগ যত বেশি ভারতকে খেপিয়ে তুলবে তত বেশি বাংলাদেশ চাপে পড়বে, এমন একটি লক্ষ্যকে সামনে রেখে হয়তো সংগঠিত হচ্ছে। নতুবা কেন কি এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে এই ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে আজকে কতদিন থেকে। এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে, পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে, তারপরে সীমান্তে রাস্তা অবরোধ করা হয়েছে, কোনো কোনো শুল্ক বন্ধ পর্যন্ত হয়ে গেছে। এইসব পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, কি প্রেক্ষিতে, সেই কারণটা অজানা। যাই হোক, এখানে খবর হচ্ছে যে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থীদের সংগঠন আরএসএস। বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির জেরে কিন্তু ইতিমধ্যে যেই আগরতলা মিশনে হামলা হয়েছে এবং কলকাতা মিশনেও তারা সামনে যে ক্ষোভ বিক্ষোভ চালিয়েছে, তাতে 2 মিশনের প্রধানকে কিন্তু বাংলাদেশে ডেকে পাঠানো হয়েছে এবং ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা সীমিত করা হয়েছে এইসব পরিস্থিতির জেরে। শনিবার ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার আরএসএস এর এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী দেশে অর্থাৎ বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নের বিরুদ্ধে আগামী সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে একটি প্রতিবাদ মিছিল বের করব, তারা বলছেন একজন নেতা। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আরএসএস দিল্লি ইউনিটের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সহ ভারপ্রাপ্ত কর্মকর্তা রজনীশ জিন্দাল জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পালিত 10ই ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ দূতাবাসের দিকে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। জিন্দাল আরো বলেন, বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র দেশ
বিক্ষুব্ধ। এদিকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অপপ্রচার সহ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতার মিশন। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে সরকার। বাংলাদেশ সরকার করেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া। তবে দিল্লি এবং আসাম মিশনের ক্ষেত্রে এমন ভিসা দেয়া নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং দিল্লি ও আসামের ক্ষেত্রে একই ধরনের নির্দেশ আসতে পারে। যদি সেরকম চাপের মুখে পড়ে দিল্লির মিশন এবং আসামের মিশন, তাহলে সেক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দীর সময় দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ, যার ফলে এমন নির্দেশনা। গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে কলকাতার ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ত্রিপুরা সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার নোটিশে সাড়া দিয়ে তারা বৃহস্পতিবার ঢাকায় চলে আসছেন। এদিকে সহকারী হাইকমিশনার হামলার ঘটনায় ভারতও দুঃখ প্রকাশ করেছে। এই হামলায় জড়িত থাকার জন্য 3 জন পুলিশকে সাসপেন্ড করেছে, 9 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তার করলেও কোনো কোনো জায়গায় এই বিক্ষোভ অব্যাহত আছে এবং ভারত সরকার বা বিজেপি সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে। বিশেষ করে এই যে আরএসএস যে দিল্লির বাংলাদেশের প্রধান মিশন ভারতের, সেখানে যে কর্মসূচি করছে, এই কর্মসূচি যারা ডাক দিয়েছে সেই আরএসএস, বলা হয় যে বিজেপি সরকারের একটা অন্যতম অংশীদার হচ্ছে আরএসএস। তো আরএসএস এর এই কর্মসূচি যদি চলতে থাকে তাহলে আবার উত্তেজনা তৈরি হবে। ফলে খুব সহসাই উত্তেজনা কমবে এমন কিন্তু কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। দর্শক শ্রোতা, ভারত নানানভাবে পাঙ্গা লইতে চাইতেছে বাংলাদেশের সাথে। শুরু থেকেই ভারত বাংলাদেশকে ক্ষিপ্ত করার চেষ্টা করতেছে। অবশেষ ডক্টর ইউনূস কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতের কাছে আমরা কোনো মতেই মাথা নত করব না। এই জন্য তাদেরকে থামাতে, তাদেরকে দমন করতে বাংলাদেশ ইতিমধ্যেই প্রস্তুত গ্রহণ করে ফেলেছেন। ইতিমধ্যেই তারা অ্যাকশনে চলে গেছেন, বাংলাদেশ সীমান্তে ড্রোন উড়িয়ে দিয়েছে। আপনারা যা বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিওতে দেখতে পারলেন। যাই হোক, আশা করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট প্রতিবেদনমূলক নিউজ নিয়ে।